Welcome to our YouTube channel Online Chemistry. Some basic concept of chemistry চ্যাপ্টারের আমাদের দ্বিতীয় ভিডিও লেকচার। প্রথম ভিডিও লেকচারে আমরা শিখেছি তুল্যাঙ্ক ভার সম্বন্ধে। কোনো একটা কম্পাউন্ডের কোনো এলিমেন্ট বা কোনো কম্পাউন্ডের তুল্যাঙ্ক ভার বিভিন্ন প্রসেসে কিভাবে নির্ণয় করা হয় তা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি। আজ আমরা শিখব স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়ের ব্যাপারে। এই চ্যাপ্টারটা যে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, এই চ্যাপ্টার অনেকগুলো পার্ট বা বলতে পারি যে অনেকগুলো ডিফারেন্ট টপিকস নিয়ে তৈরি হয়েছে। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়। এইটার উপরেই আজকে আমাদের ক্লাস। স্থূল সংকেত কি? স্থূল সংকেত হচ্ছে কোনো যৌগে উপস্থিত যে সমস্ত মৌলগুলো আছে তাদের পরমাণু সংখ্যার সবথেকে ছোট যে সরল অনুপাত, সেই সরল অনুপাতে লিখিত রূপ, এটা হচ্ছে স্থূল সংকেত। যেমন যদি আমি এই ক্ষেত্রে বলতে পারি, যেমন বেঞ্জিনের এমনিতে C6H6, আণবিক সংকেত হয় C6H6, কিন্তু এর যদি স্থূল সংকেত বলা হয় তাহলে কার্বন আর হাইড্রোজেনের 6:6 অনুপাতে আছে, অর্থাৎ এর সব থেকে সরল অনুপাত যেটা সেটা হবে 1:1। মানে বেঞ্জিনের যদি স্থূল সংকেত বলা হয়, বেঞ্জিনের স্থূল সংকেত হবে CH, বেঞ্জিনের স্থূল সংকেত হবে CH, এবং C6H6 হচ্ছে বেঞ্জিনের আণবিক সংকেত। তো আণবিক সংকেত হচ্ছে তার মধ্যে যে উপস্থিত মৌল তাদের একটা প্রকৃত সংখ্যার অনুপাত হচ্ছে তার আণবিক সংকেত। এই ক্ষেত্রে দেখো, এই সম্পর্কে ডিটেলস বেশি আলোচনা করার প্রয়োজন নেই, কারণ আমার মনে হয় যদি একটা প্রবলেম করি কিভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত ক্যালকুলেট করতে হয়, একটা উদাহরণ দিয়ে আমরা সব থেকে ভালোভাবে বুঝাতে পারবো এবং বুঝতেও অনেক বেশি সুবিধা হবে। যেমন আমি এখানে একটা প্রবলেম নিয়েছি, যে এর আর ডিটেলস কিভাবে নির্ণয় করতে হয় তার প্রসেসে যাচ্ছি না, আমাদের প্রসেসের বিশেষ প্রয়োজনও নেই। যখনই আমরা একটা প্রবলেম সলভ করব আমরা প্রসেস সম্পর্কে ডিটেলস এখানে বুঝতে পারবো। যেমন এই প্রবলেমে কি বলা আছে, একটি যৌগের 26.6% পটাশিয়াম, 35.4% ক্রোমিয়াম এবং 38.1% অক্সিজেন আছে, তাহলে তার স্থূল সংকেত নির্ণয় করতে হবে। এই জায়গাতে আমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপেই আমার কি আছে, এই এদের পার্সেন্টেজ মাস রেশিওতে সব পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ পটাশিয়াম আছে 26.6%, ক্রোমিয়াম আছে 35.4% এবং অক্সিজেন আছে 38.1%। এগুলো এদের ওজন অনুপাতে শতকরা হার। এদেরকে যদি মোল রেশিও করা হয়, অর্থাৎ মোল অনুপাতে শতকরা পরিমাণ, বা বলতে পারি রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস, মোল অনুপাতে বলা মানে রিলেটিভ নাম্বার অফ অ্যাটমসকে ইন্ডিকেট করবে। মোল অনুপাতে একে কিভাবে ট্রান্সফার করতে পারবো? মোল অনুপাতে ট্রান্সফার করতে পারবো কোনো একটা ওজনকে যদি তার আণবিক ওজন দ্বারা বা পারমাণবিক ওজন দ্বারা ভাগ করা হয়, তাহলে অণুকে আণবিক ওজন দ্বারা ভাগ করলে তার মোল সংখ্যা পাওয়া যায়, এবং পরমাণুকে তার পারমাণবিক ওজন দ্বারা ভাগ করলে তখন তার মোল সংখ্যা পাওয়া যায়। তাহলে পটাশিয়াম, ক্রোমিয়াম এবং অক্সিজেনের যে ওয়েটের পার্সেন্টেজ দেওয়া আছে তাদেরকে যদি তাদের অ্যাটমিক মাস দ্বারা ডিভাইড করি তাহলে তাদের মোল রেশিও পাবো, বা বলতে পারি যে রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস, যেটা সেই রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস ক্যালকুলেট করতে পারবো। তাহলে রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস কেমন হবে, অর্থাৎ যে পরমাণু আছে পরমাণুর আপেক্ষিক পরিমাণ, বা বলতে পারি মোল অনুপাত। মোল অনুপাতের জায়গাতে কি পাবো, এখানে পটাশিয়াম হয়ে যাবে 26.6% ছিল,
একে এর পারমাণবিক ভর দেওয়া আছে 39.1, 39.1 দ্বারা ডিভাইড করব। ক্রোমিয়াম এর পরিমাণ আছে 35.4, একে ডিভাইড করতে হবে আমাকে 52 দিয়ে। অক্সিজেন এর পরিমাণ আছে 16, একে ডিভাইড করতে হবে 38.1 আছে, ডিভাইড করতে হবে 16 দ্বারা। ক্লিয়ার? এই জায়গা থেকে আমরা যদি ডিভাইড করি, আমার এখানে ডেটা করা আছে, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। 0.68 হবে এটা, 0.68 হবে এটাও, এবং 38.1/16 যদি করা হয় এটা হবে 2.38। ঠিক আছে? এই জায়গাতে মোল সংখ্যা হিসাবে আমি এগুলো পাচ্ছি, বা বলতে পারি যে পরমাণু তার আপেক্ষিক পরিমাণ হিসাবে পাচ্ছি। রিলেটিভ নাম্বার অফ অ্যাটম, যে পরমাণু তাদের আপেক্ষিক পরিমাণ কেমন হবে, 0.68, 0.68 আর 2.38। তার মানে এই অ্যাটমের আপেক্ষিক পরিমাণ অনুসারে যে সিম্পলেস্ট রেশিও তা কি হবে, মানে সিম্পলেস্ট বা বলতে পারি সরল অনুপাত, simplest ratio according to the relative number of atom। কেমন পাবো? পটাশিয়াম is to chromium is to oxygen is equal to 0.68 is to 0.68 is to 2.38। এই জায়গাতে সিম্পল রেশিওতে নিয়ে আসতে হলে আমাকে কী করতে হয়, সব থেকে যেটা ছোট আছে, যে সংখ্যাটা সব থেকে ছোট সংখ্যা আছে, সেই ছোট সংখ্যা দিয়ে টোটালটাকে ডিভাইড করব। এখানে আমার দেখতে পাচ্ছি 0.68 আছে, মানে 0.68 বাই 0.68 ইজ টু প্রত্যেকটাকে 0.68 দ্বারা ডিভাইড করছি, যা ম্যাথমেটিক্যাল রুল অনুসারে করা যায়। রেশিও সেম থাকবে, 2.38 বাই 0.68। এই ক্ষেত্রে ক্লিয়ারলি এটা হবে 1:1 ইজ টু এটা হবে 7। সরি, এটা হচ্ছে 3.5। তোমরা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করে নেবে। 1:3.5, যেহেতু এটা 3.5 আছে, মানে আমাকে কোনো হোল নাম্বার রেশিওতে নিয়ে আসতে হবে, কোনো ফ্র্যাকশনাল রেশিও কিন্তু রাখা যাবে না। তাই আমি একে নিয়ারলি যে হোল নাম্বার রেশিও তাতে করছি, মানে 2:7 হবে। কেননা 3.5 আছে, 3.5 থেকে আমি বুঝতে পারছি এটাকে ডাবল করলে 7 পাবো, যেটা হোল নাম্বার। তাহলে এটাকে ডাবল করতে গেলে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ সব থেকে সিম্পল হোল নাম্বার রেশিও যেটা হলো সেটা হচ্ছে 2:7, অর্থাৎ পটাশিয়াম 2, ক্রোমিয়াম 2 এবং অক্সিজেন 7। এখান থেকে আমি বলতে পারি যে এম্পিরিক্যাল ফর্মুলা বা ওই যৌগটির স্থূল সংকেত হবে, যৌগটির স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা হবে K2Cr2O7। K2Cr2O7 হবে ওই যৌগের স্থূল সংকেত। স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই নয়, একটু আগেই বলেছি। এই জায়গাটা কিন্তু ডিফারেন্স দেখবে,
স্থূল সংকেত হচ্ছে, যেমন যদি বেঞ্জিনের C6H6, এটা এর আণবিক সংকেত, এবং এর সিম্পল রেশিও যেটা 1:1 যেটা এসছে CH স্থূল সংকেত, এটা আণবিক সংকেত। এখানে আমরা শুধুমাত্র স্থূল সংকেত নির্ণয় করাই দেখলাম, পরে আরেকটা প্রবলেম দেখছি যেখানে আণবিক সংকেতটাও ক্লিয়ার হয়ে যাবে একই সাথে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট প্রবলেমে আসছি। নেক্সট প্রবলেমে আছে an organic compound contains 49.30% carbon, 6.84% hydrogen and its vapor density is 73. Find the molecular formula of the compound. যেহেতু এটা একটা অর্গানিক কম্পাউন্ডে এখানে কার্বন হাইড্রোজেন আছে, এই কম্পাউন্ডের মধ্যে কিন্তু অক্সিজেনও থাকবে। যেহেতু এটা 49.30 আর এটা 6.84%, মানে কার্বন আর হাইড্রোজেনের অ্যামাউন্ট দেওয়া আছে, অক্সিজেনের অ্যামাউন্টটা দেওয়া নেই। আমাকে নিজের থেকে আলাদাভাবে অক্সিজেনের অ্যামাউন্টটা প্রথমেই পার্সেন্টেজটা ক্যালকুলেট করে নিতে হবে, তারপর বাকিটা দেখছি। এখানে এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলা দুটোই করতে হবে, স্থূল সংকেত আণবিক সংকেত দুটোই করতে হবে। এক কথায় আণবিক সংকেত করতে গেলে কিন্তু স্থূল সংকেত অবশ্যই করতে হবে। স্থূল সংকেত যদি হয়, স্থূল সংকেত শুধু থাকলে আণবিক সংকেতের দরকার নেই, কিন্তু আণবিক সংকেত চাইলে স্থূল সংকেত অবশ্যই করতে হবে। স্থূল সংকেত না করে আণবিক সংকেত ক্যালকুলেট করা যাবে না। তাহলে এখানে আমরা শুরু করি প্রবলেমে অর্গানিক কম্পাউন্ড কন্টেন্স 49.3% কার্বন। প্রথমেই আমি প্রত্যেকটা অ্যামাউন্ট ঠিকঠাক করে লিখে নিচ্ছি যা দেওয়া আছে। কার্বনের অ্যামাউন্ট আছে 49.30%। হাইড্রোজেন আছে 6.84%, আর অক্সিজেন পাবো 100 minus 49.30 plus 6.84, অর্থাৎ এটা হবে 43.86, হ্যাঁ 43.86%। অক্সিজেন, কার্বন এবং হাইড্রোজেনের পার্সেন্ট অ্যামাউন্ট আমরা পেয়েছি। এরপর নেক্সট স্টেপ, সিমিলার স্টেপ যেমন করেছিলাম, যে একে যখনই আমরা রিলেটিভ অ্যাটমিক রেশিওতে কনভার্ট করতে চাইবো, এদের প্রত্যেককে অ্যাটমিক নাম্বার দ্বারা ডিভাইড করতে হবে। তার মানে রিলেটিভ নাম্বার অফ অ্যাটম কত হবে? কার্বন 49.30 by 12, হাইড্রোজেন 6.84 by 1 বা নিয়ারলি ইকুয়াল টু 1.008 আর কি। অক্সিজেন 43.86 by 16, অর্থাৎ এইখান থেকে দেখা যায় ক্যালকুলেশন করলে আমরা পেতে পারি 4.10 6.84 যা আছে, আর এটা হয়ে যাচ্ছে 2.74। এখান থেকে যদি এদের সিম্পল রেশিও ক্যালকুলেশন করা হয়, কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, সরল অনুপাত কত হবে? 4.10 ইজ টু 6.84 ইজ টু 2.74। ওই একইভাবে 2.74 দিয়ে
প্রত্যেকটাকে যদি ডিভাইড করি তাহলে আমি একটা সিম্পল রেশিও পেয়ে যাব। এবং এই জায়গাতে দেখা যায় যে সিম্পল রেশিওটা পাবো তা হয় 3:5:5। সিম্পল রেশিওতে তোমরা কনভার্ট করবে, এই জায়গাতে ক্যালকুলেটারের ইউজ করা যাবে। মানে যদি কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন হয় সেক্ষেত্রে ক্যালকুলেটার ইউজ করা যাবে না, ডাটাগুলো সেরকমের থাকবে যাতে আমরা এমনিতেই ক্যালকুলেশন করতে পারি। আর নইলে যদি এরকমের ডাটা থাকে তাতে ক্যালকুলেটার ইউজ করেই করতে হবে। ক্যালকুলেটার ইউজ করে সিম্পলেস্ট রেশিও বার করবে। সিম্পলেস্ট রেশিও হবে 3:5:5 3:5:5। ও সরি, 3:5:5 নয়, 3:5:2। 3:5:2। 3:5:2 হলে এর স্থূল সংকেত কি পেয়ে যাচ্ছি আমরা? এর স্থূল সংকেত পেয়ে যাব C3H5O2। এখন আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত হবে C3H5O2 হোল n। এই n এর মান আমাদের এখনো জানা নেই, n এর মান ক্যালকুলেশন করতে হবে। যেহেতু প্রথমে এখানে বলা আছে যে ইটস ভেপার ডেন্সিটি ইজ 73, যে কম্পাউন্ডটা পাবো তার ভেপার ডেন্সিটি 73। আমরা ভেপার ডেন্সিটির ফর্মুলা ক্লাস 10 লেভেল থেকেই জানি, 9-10 লেভেল থেকেই, যে m সমান হয় 2d। অর্থাৎ ভেপার ডেন্সিটি যদি দেওয়া থাকে তার আণবিক ভর হবে তার দ্বিগুণ। যেহেতু 73 মানে আণবিক ভর হচ্ছে 2 × 73 অর্থাৎ 146। এখন আমি বলতে পারি C3H5O2 হোলেন, অর্থাৎ C3 12 × 3 প্লাস H5 5 × 1 প্লাস O2 16 × 2 ইন্টু হোল n আছে মানে n ইজ ইকুয়াল টু 146। এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, মানে 36 প্লাস 5 36, 5 এ 41 আর 32, 41 আর 32 মানে 43 আর 73 নাকি 73 হচ্ছে। তাহলে 73n ইজ ইকুয়াল টু 146। অতএব n ইজ ইকুয়াল টু 146/73। ক্লিয়ারলি n ইজ ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে আণবিক সংকেত হয়ে যাবে C3H5O2 হোল 2 অর্থাৎ C6H10O4। এখানে এটা এইভাবেই পাবো আণবিক সংকেত। অর্থাৎ এখানে আমি আণবিক সংকেত পেলাম C6H10O4। C6H10O4 এইভাবে এই টাইপের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করা হয়। মেন যে বেসিক স্ট্রাকচারটা কীরকম, প্রথমে তাদের মাস পার্সেন্টেজ যেটা সাপ্লাই থাকবে, এমন কয়েকটা জায়গা থাকতে পারে যেখানে টোটাল মাস পার্সেন্টেজ সাপ্লাই নাও থাকতে পারে। যেমন একটা অর্গানিক কম্পাউন্ডে কার্বন হাইড্রোজেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া নেই, সে জায়গাতে অক্সিজেনের মাস পার্সেন্টেজ বার করতে হবে। মাস পার্সেন্টেজ থেকে রিলেটিভ নাম্বার অফ অ্যাটম, যদি তাদেরকে তাদের পারমাণবিক ভর দ্বারা মাস পার্সেন্টেজকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করা হয়, তাহলে আমরা কি পাবো? রিলেটিভ নাম্বার অফ অ্যাটম। রিলেটিভ নাম্বার অফ অ্যাটম পেয়ে গেলাম। রিলেটিভ নাম্বার অফ অ্যাটমের সিম্পল রেশিও ক্যালকুলেশন করতে হবে। সিম্পল রেশিও কিভাবে করব?
যেগুলো পেয়েছি তাদের সব থেকে লোয়েস্ট নাম্বার যেটা আছে সেই লোয়েস্ট নাম্বার দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড দেবো। প্রত্যেকটাকে ডিভাইড দেওয়ার পরে এমনটা নয় যে সব জায়গাতে হোল নাম্বার চলে আসবে। যখন হোল নাম্বার না আসবে তখন তাকে আমি একটু মিলিয়ে দেখবো যে কিভাবে হোল নাম্বার করা যায়। এই জায়গাতে কিছু কিছু যেমন 2.996 আছে, এটাকে আমি 3 ধরে নিতে পারি, বা 4.59 আছে, এটাকে 5 ধরতে পারি, বা 5.01 আছে, এটাকেও 5 ধরতে পারি। এইরকম ছোটোখাটো অ্যাপ্রক্সিমেশন কিন্তু এখানে নিতে হবে, নইলে হোল নাম্বার রেশিও আসবে না সবসময়। সবসময় কেন, ম্যাক্সিমাম টাইমে হয়তো নাও আসতে পারে, কিন্তু আমাদেরকে এরকম ছোটোখাটো অ্যাপ্রক্সিমেশন নিতে হবে। মানে আমি এটাকে বলতে পারি নিয়ারলি ইকুয়াল করেও বলতে পারি 3:5:2। এই সিম্পলেস্ট রেশিওতে প্রথমে নিয়ে আসতে হবে। সিম্পলেস্ট রেশিও যেটাই হবে সেটাই হবে, সেটা দিয়েই আমি করতে পারবো তার স্থূল সংকেত, অর্থাৎ স্থূল সংকেত হবে C3H5O2। এখন স্থূল সংকেত থেকে আণবিক সংকেত করতে গেলে কি হবে, যেমন আমরা একটা প্রথমেই বলছিলাম যে বেঞ্জিনের ক্ষেত্রে স্থূল সংকেত CH, মানে ওর আণবিক সংকেত কত, CH⁴n। এই n এর মান বেঞ্জিনের ক্ষেত্রে 6। তো এরকম আমি এখানে জানি না n এর মান কত, C3H5O2 n এর মান ক্যালকুলেশন করার জন্য আমার এখানে একটা ডেটা সাপ্লাই করা আছে 73। এইরকমভাবে ভেপার ডেন্সিটি বা ডাইরেক্ট মলিকুলার ওয়েটের ডাটাও দেওয়া থাকতে পারে, বা কোনো জায়গা থেকে মলিকুলার ওয়েটটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, সেরকমের ডেটা সাপ্লাই থাকবে। সেখান থেকে আমি ক্যালকুলেশন করেছি এবং এখানে দেখলাম যে সেই মলিকুলার ওয়েটের সাথে এই স্থূল সংকেতের n দিয়ে যোগ করলে 73, n = 146, n = 2 ক্যালকুলেট করতে পারছি। যেহেতু n = 2 হয়, অর্থাৎ C3H5O2 এর হোল 2 মানে C6H10O4 হচ্ছে। ক্লিয়ার? আমার মনে হয় এখানে তোমাদের স্থূল সংকেত আণবিক সংকেত সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে থাকবে। যাই হোক, তোমরা আবার প্র্যাকটিস করবে প্রবলেম। যতক্ষণ না প্র্যাকটিস করছো নিজেরা, ততক্ষণ পর্যন্ত দেখলে মনে হতে পারে কয়েকটা স্টেপের ব্যাপার খুব সহজ। যতক্ষণ না প্র্যাকটিস করছো ততক্ষণ ক্লিয়ার আইডিয়া হবে না। অবশ্যই অন্তত 10খানা ডিফারেন্ট টাইপের প্র্যাকটিস করবে। বইয়ে তোমাদের প্রচুর পাবে, বই থেকে ডিফারেন্ট টাইপের পাবে, প্রত্যেকটাই কিন্তু মেন কনসেপ্ট এটুকুই। যাই হোক, এখানে এই লেকচার শেষ করছি। তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, না প্র্যাকটিস করলে কোনো লাভ হবে না। প্র্যাকটিস অবশ্যই করবে। থ্যাংক ইউ।